ওয়ান্স আপন এ রিডিং উইথ আলী তারিকের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ছি পুতুল নাচের ইতিকথার 7ম অধ্যায়ের 2য় ভাগ। এও একটা কলঙ্ক বই কি। কদিন গ্রামে খুব একচোট হইচই হইয়া গেল। ভদ্র পরিবারের অন্তঃপুরে একই বিসদৃশ কাজ। পুরুষ মানুষ মদ খায়, মাতলামি করে, বমি করিয়া ভাসাইয়া দেয়, লোকে নিন্দা করে, কিন্তু আশ্চর্য হয় না। বাড়ির মেয়ে এমন বিভৎস ব্যাপারে নায়িকা হইতে পারে তা যে কল্পনা করাও যায় না। যারা উপস্থিত থাকিয়া বিন্দুর মাতলামি দেখিতে পায় নাই, তারা আফসোস করিয়া মরে। সকলকে বিস্তারিত বর্ণনা শুনাইতে শুনাইতে প্রত্যক্ষদর্শীদের হয় সুখকর প্রাণান্ত। সেদিন রাত্রে গোপাল থতমত খাইয়া গিয়াছিল। সারা রাত্রি নিষ্ক্রিয় অবস্থায় গুমরাইয়া গুমরাইয়া পরদিন সকালবেলা তাহার ক্রোধের আগুন দাও দাও করিয়া জ্বলিয়া উঠিল। বিন্দুকে আনিবার অপরাধে শশীকে সে গালাগালি করিল অকথ্য। চিৎকার করিয়া বিন্দুকে সে বারবার বলিল দূর হইয়া যাইতে। এমন হতভাগা যে মেয়ে, গোপালের বাড়িতে তার এক দণ্ড ঠাঁই হইবে না। শশী নির্বাক হইয়া রইল। বিন্দু ঘরে খিল দিয়াছিল, সেও কোনো সারা শব্দ দিল না। সমস্ত সকালটা বাড়ি তোলপাড় করিয়া একজন মুনিশকে খড়ম দিয়া পিটাইয়া জামা চাদর লইয়া ছাতা বগলে গোপাল বাহির হইয়া গেল। বলিয়া গেল কলিকাতা যাইতেছে, কারণ গ্রামে তাহার মুখ দেখাইবার উপায় নাই। ফিরিয়া আসিয়া বিন্দুকে যদি গৃহে দেখিতে পায়, বাড়ি ঘরে গোপাল আগুন ধরাইয়া দিবে। মেজাজটা শশীরও বিগড়াইয়া গিয়াছিল। বিন্দুর উপরে কিন্তু তাহার রাগ হইল না। দিন তিনেক বিন্দু ঘরের বাহিরে আসিল না। দিবারাত্রি খিল দিয়া ঘরের মধ্যে নিজেকে নির্বাসিত করিয়া রাখিল। শুধু শশীর ডাকাডাকিতে বাহিরে আসিয়া পুকুরে একটা ডুব দিয়ে আসে, ঘাড় গুঁজিয়া দুটি ভাত মুখে দেয়, তারপর আবার ঘরে গিয়া খিল বন্ধ করে। কেহ কথা বলিলে জবাবও দেয় না, মুখও তোলে না। 3 দিন পরে কি মনে করিয়া সে ঘরের বাহিরে আসিল। কুন্দর সঙ্গে সহজভাবে 2-1টি কথাও বলিল, কিন্তু মিশিতে পারিল না কারো সঙ্গে। এখানে আসে অবধি যেরকম নির্জীব নিঃসঙ্গ জীবনযাপন করিতেছিল, তেমনিভাবে দিন কাটিতে লাগিল। একটা অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায়, কর্তব্য কাজগুলি সম্পন্ন করে। এতদিন সে রোগীর পরিবারের আত্মীয় বন্ধুর মতো রোগী দেখিয়াছে, ওষুধের সঙ্গে দিয়েছে আশ্বাস। এখন সে গম্ভীর মুখে রোগীর নাড়ি টেপে সামান্য কারণে রাগে আগুন হইয়া ওঠে। কোনো কথা একবারের বেশি 2বার বলিতে হইলে বিরক্তির তাহার সীমা থাকে না। সময়টা চৈত্র মাস। কড়া রোদে মাঠ ভাঙিয়া শশীর পালকি গ্রাম হইতে গ্রামান্তরে যায়। হু হু করিয়া গরম বাতাস বহিতে থাকে। পালকির মধ্যে নিষ্ক্রিয় উত্তপ্ত অবসর শশী ভাবিয়া ভাবিয়া ক্ষয় করিয়া ফেলে। বিন্দুর কথা ভাবে, কুসুম ও মতির কথা ভাবে। কুসুম ও মতির সম্বন্ধে নতুন করিয়া কিছু ভাবিবার নাই। বিন্দুর কথা ভাবিয়া সে কুল কিনারা পায় না। বিন্দুকে সেই নন্দর কবল হইতে ছিনাইয়া আনিয়াছে, ও সম্বন্ধে সমস্ত দায়িত্ব তাহার। বিন্দু যে বিভৎস কীর্তি করিয়া লোক হাসাইয়াছে, গ্রাম হইতে গ্রামান্তরে অকথ্য দুর্নাম রটনা হইতেছে, এজন্য শশী নিজেকে অপরাধী মনে করে। তারই দোষ। যে বিষয়ে সে দায়িত্ব গ্রহণ করে তাই ভেস্তাইয়া যায়। একটা অদৃশ্য দুর্বার শক্তি যেন অহরহ তাহার বিরুদ্ধে কাজ করিতেছে। রূপসী সেনদিদির স্নেহপাত্র ছিল। কুরূপা সেনদিদিকে এড়াইয়া চলিবার ইচ্ছার জন্য তাই নিজেকে আজ অশ্রদ্ধা করিতে হয়। অবস্থা পড়িয়া গিয়াছে বলিয়া মমতার বশে পরামর্শ দিয়ে সাহায্য করিয়া হারু ঘোষের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা করিয়াছিল। তারপর যেদিন আপনা হইতে ওদের অভিভাবকের আসনটি সে পাইয়াছে, সেদিন চিনিতে পারিয়াছে কুসুমের মন, নষ্ট করিয়াছে মতির ভবিষ্যৎ। এবার বিন্দুরই অবস্থা দাঁড়াইল। বিন্দুকে আনিবার সময় কত কল্পনায় সে করিয়াছিল। ধীরে ধীরে বিন্দুর মনকে সুস্থ করিয়া তুলিবে, গ্রামের শান্ত আবেষ্টনীতে মনেও শান্তি আসিবে। তার স্নেহ যত্ন সাহচর্যে স্বামীহীনা নারীর যত রস ও আনন্দ জীবনে থাকা সম্ভব, ক্রমে ক্রমে সব আসিবে বিন্দুর জীবনে। বই পড়িতে এবং ভাবিতে শিখাইয়া একটু অপূর্ব অন্তর্লোক ওর জন্য সে সৃষ্টি করিয়া দিবে। তা যে কতদূর অসম্ভব আজ আর বুঝিতে শশীর বাকি নাই। ভাবিতে শশীর কষ্ট হয়, তবু ইহা সত্য যে শুধু নেশার জন্যই বিন্দু সেদিন মদ খাইয়াছিল, আর কোনো কারণে নয়। একদিন হয়তো সাঁড়াশে দিয়ে দাঁত ফাঁক করিয়া তাহাকে নন্দর ও জিনিসটা ধরিয়া
নন্দ তাহাকে যে উত্তেজনাময় অস্বাভাবিক জীবন দিয়াছিল, সেই জীবনও বিন্দুর অপরিহার্য হইয়া উঠিয়াছে। তাহার বিপুল বিকারগ্রস্ত বিরহ তো শুধু নন্দর জন্য, লজ্জাকর বিলাসিতার জন্য, সঙ্গীত ও উন্মত্ততার জন্য। গ্রামের বৈচিত্র্যহীন স্তিমিত নিস্তেজ জীবন বিন্দুর সহিতেছে না। কি উপায় হইবে বিন্দুর? নন্দর কাছে ফিরিয়া যাইবে? তা তো লাভ নাই। যে বিকৃত অভ্যস্ত জীবনের জন্য বিন্দু মরিয়া যাইতেছে, সে জীবনে ফিরিয়া গেলেও তার সমস্যার মীমাংসা হইবে না। গায়ের জোরে ওই অস্বাভাবিক জীবনে বিন্দুর অভ্যাস জন্মানো হইয়াছে, তাই গৃহস্থ কন্যার একটি সংস্কারও তার মরিয়া যায় নাই। ওই অশান্ত উদ্দাম লজ্জাকর অবস্থায় দিন কাটাইতে না পারিলে তাহার চলিবে না, কিন্তু সেজন্য লজ্জায়, দুঃখে, অনুতাপে যন্ত্রণাও সে পাইবে অসহ্য। আকণ্ঠ মদের পিপাসার সঙ্গে বিন্দুর মনে মদের প্রতি এমন মারাত্মক ঘৃণা আছে যে নেশার শেষে আত্মগ্লানিতে সে আধমরা হইয়া যাইবে। কি হইবে বিন্দুর? বিন্দুর লজ্জা ভাঙিয়াছে। কোন ঠাসা ভীরু জন্তুর একটা হীন সাহস জাগিয়াছে তাহার। রাত দুপুরে উঠে আসিয়া সে দরজা ঠেলিয়া শশীর ঘুম ভাঙায়, ঘুমের ওষুধ চায়, মাথা ধরার প্রতিকার প্রার্থনা করে। শশী বলে, চুপচাপ শুয়ে থাকবি কি, যা, ঘুম আসবে, মাথা ধরাও কমে যাবে। বিন্দু কাঁদিয়া বলে, না দাদা, দাও ঘুমের ওষুধ, এত কষ্ট সইতে পারি না। নিশুতে রাতে তাহার শীর্ণ কম্পিত শরীর আর জলজলে চোখের গাঢ় তৃষ্ণা শশীকে উতলা করিয়া তোলে। বুঝাইয়া সে পারিয়া ওঠে না। বিন্দু কোনো কথা কানে তোলে না, অবুঝ শিশুর মতো ঘুমের ওষুধ চাহিতে থাকে। শশী বলে, তোর একটু মনের জোর নেই বিন্দু? বিন্দু বলে, মরে গেলাম আমি, মনের জোর কোথা পাবো? শশী একটা ওষুধ তৈরি করিয়া তাহাকে দেয়। বিন্দু সে ওষুধ মেঝেতে ঠেলিয়া ফেলে। শশীর পা জড়াইয়া ধরিয়া বলে, একটু ভালো ওষুধ দাও, একটুখানি দাও, দাও না একটু ভালো ওষুধ আমাকে। ব্র্যান্ডির বোতল শশী বাক্সে বন্ধ করে রাখিয়াছিল। আলমারিতে রাখিতে সাহস পায় নাই। চাবির অভাবে কাজ ভাঙিয়া বোতলটা আয়ত্ত করা বিন্দুর পক্ষে অসম্ভব নয়। খানিকক্ষণ সে অবলুণ্ঠিত বিন্দুর দিকে চাহিয়া থাকে, তারপরে বলে, পা ছাড়, দিচ্ছি। ওষুধের গ্লাসে ঘুমের ওষুধ খাইয়া বিন্দু ঘুমাইতে যায়। শশী চুপ করিয়া জাগিয়া বসিয়া থাকে। কত যে মশা কামড়ায় তাহাকে ইয়ত্তা নাই। শশী ভাবে, কেন সে এমন অক্ষম, এত অসহায়? শান্তি দিবে বলিয়া যাকে সে কুড়াইয়া আনিয়াছিল, রাত দুপুরে তাকে তার মদ পরিবেশন করিতে হয় কেন? দিন দশেক কলিকাতায় থাকিয়া গোপাল ফিরিয়া আসিল। বিন্দু সম্বন্ধে সে আর কোনো উচ্চবাচ্য করিল না। মনে হইল বিন্দুর সেদিনকার অপরাধ সে বুঝি ক্ষমাই করিয়া ফেলিয়াছে। শশী তাহাকে চিনিত। গোপালের শান্ত ভাবে সেই শুধু একটু চিন্তিত হইয়া রহিল। দিন তিনেক নির্বিবাদে কাটিয়া গেল। তারপর একদিন সকালে শশীকে ডাকিয়া গোপাল বলিল, নন্দর সঙ্গে দেখা হয়েছিল শশী। দেখা হইয়াছিল হঠাৎ, পথে। গোপাল যাচিয়া দেখা করেনি। গোপালের মানসিক প্রক্রিয়াটা ধরিতে না পারিয়া শশী একটু বিরক্ত হইয়া উঠিল। বিন্দু অনেকদিন এসেছে, নন্দ ওদিকে রাগারাগি করছে শশী। 2-4 দিনের মধ্যে পাঠিয়ে দিতে বললে। শশী স্পষ্ট জিজ্ঞাসা করিল, পাঠিয়ে দিতে বললে না আপনি কথার ভাবে অনুমান করলেন? গোপাল জোর দিয়া বলিল, বললে, পাঠিয়ে দিতে বললে। তুমি ওকে রেখে আসতে পারবে? শশী বলিল, পারব। কাল দিন ভালো আছে, কালকে তবে রওনা হয়ে যাও। তাই হোক, যাইতে যদি হয় বিন্দুকে, কাল গেলে কোনো ক্ষতি নাই। বিন্দুকে শশী কথাটা তখনই শুনাইয়া দিল। বিন্দু একটু হাসিল। তাই চলো দাদা, সেই ভালো। শশী বলিল, এমন জানলে তোকে আমি আনতাম না বিন্দু, শুধু কষ্ট পেলি। ওদিকে নন্দ লেগে রইল, কোনো লাভ হলো না। বিন্দু বলিল, লাভ হলো বই কি দাদা, চলে না এলে কি করে বুঝতাম ওখানে অমনিভাবে থাকা ছাড়া আমার গতি নেই। এবার আর কিছু না হোক, মুক্তির কল্পনা করে অযথা ব্যাকুল হব না। হয়তো এবার মনও বসবে, হয়তো এবার খুব সুখেই থাকব। বিদায় নেওয়া ঠিক হইয়া গেল বলিয়া বোধ হয় বিন্দু এতদিন পরে গ্রামের দিকে চাহিয়া দেখিল, আত্মীয় পরিজনের সঙ্গে মেলামেশা করিল। সেদিনকার কাণ্ডের পর সকলের সঙ্গে ঘনিষ্ঠতা করিতে আজ বিন্দু সংকোচ হওয়া উচিত ছিল। এ বাড়ির উঠানে নিজের বমির মধ্যে
সে যে একদিন গড়াগড়ি দিয়াছিল, সকলের সঙ্গে হঠাৎ তাহার অবাধ অকুণ্ঠ ব্যবহার দেখিয়া মনে হইল না সে কথা বিন্দু স্মরণ আছে। রান্নাঘরে কুন্দর ছেলেকে কোলে করিয়া বসিয়া অনেকক্ষণ সে সকলের সঙ্গে গল্প করিল, হাসিল পর্যন্ত। সে যেন স্বামীর গৃহে সহজ ও সাধারণ বধূজীবন যাপন করিয়া বহুদিন পরে বাপের বাড়ি আসিয়াছে। জীবনে তাহার গ্লানি নাই, অস্বাভাবিকতা নাই, মন ভরা তাহার নির্মল আনন্দ। আজ এটুকুই থাক। সপ্তম অধ্যায়ের শেষ ভাগটুকু আমরা পরবর্তী পর্যায়ে পড়ব। সবাই ভালো থাকবেন। শুভকামনা সবাইকে।